রানীমার সঙ্গে দেখা হবার পর তাকে যেসব কথা বলতে হয় তার কিছুই এখন পিপলি বেগমের মনে নেই। সব ভুলে গেছে। সে কয়েকবার বলল, হে মহান, হে মহান, হে মহান। বাকি কথাগুলি আর মনে পড়ল না। রানীমা হাসলেন, চাপা হাসি। তারপর নরম গলায় বললেন, কেমন আছো পিপলি বেগম? পিপলি বেগমের গলা আটকে যাচ্ছে। সে তোতলাতে তোতলাতে বলল, ভা ভা ভালো আছি রানীমা। সে আবার কথাগুলি বলার চেষ্টা করল, হে মহান, হে মহান, কিন্তু লাভ হলো না। কিছুই মনে পড়ছে না। রানীমা বললেন, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। পিপলি মাথা নাড়ল। সে ক্ষুধার্ত, অসম্ভব ক্ষুধার্ত। রানীমা নিজ থেকে বলার আগে তা সে নিজেই বুঝতে পারেনি। রানীমা বললেন, পিপলিকে খেতে দাও। দুটি পিঁপড়া থালায় করে খাবার আনছে, কিন্তু তারা এমন অদ্ভুতভাবে হাঁটছে কেন? এলোমেলোভাবে পা ফেলছে। শুধুমাত্র অন্ধরাই এমনভাবে হাঁটে। আচ্ছা, এরা কি অন্ধ? দুটি পিঁপড়া যন্ত্রের মতো একসঙ্গে বলল, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। পিপলি কৌতূহল সামলাতে না পেরে বলল, আচ্ছা, আপনারা কি অন্ধ? তোমার এত কথার দরকার কি? খাবার এনেছি, খাও। আপনাদের ধন্যবাদ। আমাদের ধন্যবাদ দেওয়ার দরকার নেই। রানীমাকে ধন্যবাদ দাও। রানীমাকে ধন্যবাদ। থালা ভর্তি তরল সোনার মতো খাবার। ঝিকমিক করছে। কি তার গন্ধ! চারিদিক মোহিত হয়ে যাচ্ছে। পিপলি একটু মুখে দিল। এত মিষ্টি! ইস, সেই স্বাদ! সে যদি তার মাকে আর দাদিমাকে একটু খাওয়াতে পারত। খানিকটা খাবার কি সে তাদের জন্য নিয়ে যাবে? নিয়ে গেলে কি অসভ্যতা হবে? রানীমা রাগ করবেন। যারা খাবার এনেছে তাদের একজন ফিসফিস করে বলল, গপ গপ করে খেও না। রানীমার সামনে গপ গপ করে খাওয়া অসভ্যতা। পিপলি বলল, এই খাবারটার নাম কি? নাম দিয়ে তুমি কি করবে? এই খাবার কি আর খেতে পারবে? আর পারবে না। এ হচ্ছে রানীমার খাবার, নিশি ফুলের মধু। নাম শুনেছ কখনো? না। দেখো তোমার কত ভাগ্য, যে খাবারের নামও কোনোদিন শোনোনি সেই খাবার খেতে পাচ্ছ। চেটেপুটে খাও, ফেলে রেখো না। পিপলি চেটেপুটে খেলো। তার ইচ্ছা করছে যে থালায় খাবার এনেছে সেই থালাটাও খেয়ে ফেলতে। এতই মজার খাবার। রানীমা বললেন, পিপলি বেগম। জি রানীমা, আমি শুনেছি তোমার পড়াশোনা করতে ভালো লাগে না। এটা কি সত্যি পিপলি? সত্যি নয় রানীমা। তাহলে তুমি কি মিথ্যা কথা বলেছ তোমার বড় আপার কাছে? জি রানীমা। তুমি অপরাধ করেছ পিপলি বেগম, শাস্তি পাবার মতো অপরাধ। জি রানীমা। কিন্তু তুমি অঙ্কে 19 পেয়েছ, ভূগোলে মাত্র 23। তুমি কি অঙ্ক এবং ভূগোল ঠিকমতো পড়নি? ঠিক মতোই পড়েছি। তাহলে পরীক্ষা খারাপ হলো কেন? ইচ্ছা করে পরীক্ষা খারাপ দিয়েছি, জানা অঙ্ক ভুল করেছি। কেন? কারণ আমি জানি পরীক্ষায় খারাপ করলে আপনি ডেকে পাঠাবেন। এর আগে একজন পরীক্ষায় খারাপ করেছিল, আপনি ডেকে পাঠিয়েছিলেন। আমি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। কি কথা বলতে চাও? আমি কি আপনার দিকে তাকিয়ে কথা বলতে পারি রানীমা? পারো। পিপলি রানীমার দিকে তাকালো। রানীমাও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না তিনি খুব রাগ করছেন, বরং মনে হচ্ছে তিনি মজা পাচ্ছেন। পিপলি বেগম। জি রানীমা, বলো কি বলতে চাও। পিপলি কি বলবে গুছিয়ে নিল। যদিও রানীমাকে এখন আর তার ভয় করছে না, কিন্তু তার কাছে সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। মাথা ঝিমঝিম লাগছে, শরীর হালকা লাগছে, একটু যেন ফুর্তি ফুর্তি ভাবও হচ্ছে। এরকম হচ্ছে কেন? খাবারটার জন্য হচ্ছে। রানীমা বললেন, চুপ করে আছো কেন? শুরু করো, আমি তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছি। রানীমা, আপনার সঙ্গে দেখা হলে যে কথাটা বলতে হয় সেই কথাটা আমি ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে। হে পিপীলিকা সম্প্রদায়ের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। রানীমা বললেন, তোমারও মঙ্গল হোক, কল্যাণ হোক।
রানীমা, এখন আমি বলি কি জন্য এসেছি, বলো। বলার আগে আমার খুব নাচতে ইচ্ছা করছে। আমি কি একটু নাচতে পারি? বেশি নাচবো না, অল্প একটু নাচবো। বেশ তো নাচো, আমি অনেকদিন নাচ দেখি না। পিপলি বেগম ঘুরে ঘুরে খানিকক্ষণ নাচল, গুনগুন করে নাচের সঙ্গে গানও গাইল। নাচে পিপলি নাচে রে, ধিন ধিন নাচে রে, ঘুরে ফিরে নাচে রে, সুর ঘুরিয়ে নাচে রে, পা কাঁপিয়ে নাচে রে, নাচে পিপলি নাচে রে। নাচতে পিপলির সবসময় ভালো লাগে, আজ যেন আরো ভালো লাগলো। মনে হলো সারাদিন সে শুধু নেচেই যাবে, নেচেই যাবে। তোমার নাচ কি শেষ হয়েছে পিপলি? জি রানীমা। এখন বলো কি বলতে এসেছো? আপনাকে আমি পছন্দ করি না রানীমা। আমাকে তুমি পছন্দ করো না? না। শুনে দুঃখিত হলাম। আমার ওপর কি তোমার প্রচণ্ড রাগ আছে? আছে। তোমার কি ইচ্ছা করছে আমাকে মেরে ফেলতে? হ্যাঁ, ইচ্ছা করছে। বলো কেন ইচ্ছা করছে? পিপলি নেচে নেচে খানিকটা ক্লান্ত হয়ে পড়েছিল। আবার কথা বলা শুরু করার আগে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিল। রানীমা, বলো, আমি শুনছি। আমরা সবসময় বলি, পিপিলিকা সম্প্রদায়ের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। আমরা সবসময় আপনার মঙ্গল চাই, কল্যাণ চাই, কিন্তু আপনি আমাদের মঙ্গল চান না। এরকম কথা কেন বলছো? রানীমা, আমি অনেক চিন্তা করেছি, চিন্তা করে করে বের করেছি। কিভাবে বের করেছি বলবো রানীমা? বলো। কালো পিঁপড়াদের সঙ্গে আমাদের একবার যুদ্ধ হলো। আপনার কি মনে আছে রানীমা? মনে আছে। আমার স্মৃতিশক্তি ভালো পিপলি বেগম। আমার স্মৃতিশক্তি খুবই ভালো। আমার সব কিছু মনে থাকে, আমি কিছুই ভুলি না। যুদ্ধের কথা আমার মনে আছে। সেই যুদ্ধে তোমার বাবা কালো পিঁপড়াদের হাতে বন্দী হয়েছিলেন, এই খবর আমি জানি। তোমার বাবার জন্য আমার দুঃখ হয়। কিন্তু রানীমা, যুদ্ধ শুরু হবার পর যখন আমাদের অবস্থা খুব খারাপ হলো, তখন আরও সৈন্য পাঠাবার জন্য খবর পাঠানো হলো। আপনি বললেন প্রয়োজন নেই। আমাদের কিন্তু তখনও অনেক সৈন্য ছিল। আপনি ইচ্ছা করলেই সৈন্য পাঠাতে পারতেন। আমাকে তো সব কিছু ভাবতে হয় পিপলি। খাবার নিয়ে সামান্য যুদ্ধে যদি আমার সব সৈন্য চলে যায়, তাহলে কিভাবে হবে? আমরা কত বিপদ আপদের মধ্যে বাস করি। আমাদের শক্ত সৈন্যবাহিনী দরকার। তুমি তো জানো না পিপলি, পিঁপড়াদের সবাই সৈন্য হয় না। যাদের জন্ম হয় মাথায় কাঁটা নিয়ে, তারাই শুধুমাত্র সৈন্য। 10,000 ডিম ফুটে বাচ্চা বের হলে দেখা যায় এর মধ্যে সৈন্য মাত্র 20-25টা। হ্যাঁ, তাও ঠিক রানীমা। হাজার হাজার ডিম ফুটে বাচ্চা হয়। আপনি নিজে পরীক্ষা করে দেখেন এদের মধ্যে কজন সৈন্য। তাদের আপনি বাঁচিয়ে রাখেন, বাকিদের মেরে ফেলেন। এটা কি ঠিক রানীমা? অবশ্যই ঠিক। পিঁপড়ার রানী কখনো ভুল কাজ করতে পারে না। ভুল কাজ করার নিয়ম তাদের নেই। সব পিঁপড়াদের বাঁচিয়ে রাখলে অবস্থা কি হবে ভেবে দেখো। পিঁপড়ার সংখ্যা বেড়ে যাবে। এদের কোথা থেকে খাবার দিতাম? এদের বাড়ির ব্যবস্থাটাই কিভাবে করতাম? কাজেই পিঁপড়ার সংখ্যা বাড়ানো যাবে না। পিঁপড়ার সংখ্যা বাড়ানো যাবে না, কিন্তু সৈন্যের সংখ্যা বাড়ানো যাবে। আপনার সৈন্য বাড়ছে হু হু করে। তুমি তো ভুল কথা বললে পিপলি, খুব ভুল কথা। আমার সৈন্য তো বাড়ছে, আমাদের সৈন্য বাড়ছে। সেই সৈন্যরা তুমি যখন বিপদে পড়বে তখন তোমার পাশে দাঁড়াবে। তা কিন্তু রানীমা দাঁড়ায়নি। আমাদের শত শত কর্মী পিঁপড়া কালোদের হাতে ধরা পড়ল। আমরা দল বেঁধে ছুটে গেলাম আপনার কাছে। আপনি আমাদের সঙ্গে দেখাও করেননি। রানীর নিয়ম তুমি জানো না পিপলি। রানী শুধু তাকেই দেখা দেন যাকে তিনি ডেকে পাঠান। তোমাকে আমি ডেকে পাঠিয়েছি বলেই দেখা দিয়েছি। তোমার কি আরো কিছু বলার আছে? আছে। বলো, আমি শুনছি। আমি খুব মন দিয়ে তোমার কথা শুনছি। আবারও কালো পিঁপড়াদের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে। আপনি সৈন্য পাঠাননি, আপনি সাধারণ পিঁপড়াদের পাঠিয়েছেন। এরা যুদ্ধ করতে জানে না। এরা যাচ্ছে আর মারা যাচ্ছে। মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার পিপলি। সবাইকে মরতে হয়। মৃত্যু নিয়ে দুঃখ করতে নেই।
আপনার সৈন্য যুদ্ধ করবে না, প্রয়োজন হলেই করবে, প্রয়োজন এখনো হয়নি। পিপলি, কথা বলতে বলতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ, তুমি কি আরো কিছু খাবে? না, আমি কি বলি জানো, আমি বলি কিছু খেয়ে নাও। রানীমার ইঙ্গিতে দুটি পিঁপড়া থালায় করে আরো কিছু খাবার নিয়ে এলো। নিশা ফুলের মধু। পিপলি আরাম করে খেলো, এত ভালো লাগলো তার। এবারও ইচ্ছা করলো থালা শুদ্ধ খেয়ে ফেলতে, শুধু তাই না, তার নাচতেও ইচ্ছা করলো। এই খাবারের মধ্যে কিছু আছে যা খেলে এরকম হয়, খুব আনন্দ হয়, ভয় কেটে যায়। মনের মধ্যে যেসব লুকোনো কথা আছে সেসব বলে ফেলতে ইচ্ছা করে। রানীমা, বলো পিপলি বেগম, আমার গান গাইতে ইচ্ছা করছে, নাচতে ইচ্ছা করছে। বেশ তো, গান গাও, গান শুনতে আমার খুব ভালো লাগে। পিপলি বেগম গান ধরল। ভালো লাগছে, ভালো লাগছে, আমার বড় ভালো লাগছে, মজা লাগছে, মজা লাগছে, আমার বড় মজা লাগছে, আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে, আমার বড় আনন্দ হচ্ছে। রানীমা, বলো পিপলি, আমাদের বাড়ির খুব অভাব, মাটির অভাবে বাড়ি তৈরি হচ্ছে না, মাটি আনতে হয় অনেক দূর থেকে, পথে পথে বিপদ, শত শত পিঁপড়া মাটি আনতে গিয়ে মারা পড়ে রানীমা। যে কোনো কাজেই বিপদ আছে পিপলি। খুব কাছেই এক জায়গায় মাটি পাওয়া গিয়েছিল রানীমা। অনুসন্ধানী পিঁপড়া খুব ভালো মাটির খোঁজ এনেছিল। বাড়ি তৈরির এত ভালো মাটি নাকি আর হয় না। আপনি সে মাটি পছন্দ করেননি, আপনি চেয়েছেন দূরের জায়গা থেকে মাটি আনতে। হ্যাঁ, তা চেয়েছি। দূরের মাটির খুব সুন্দর গন্ধ, আমি সুঘ্রাণ পছন্দ করি। আমার কিন্তু অন্য কথা মনে হয়। আমার কি মনে হয় জানেন রানীমা? আমার মনে হয় আপনি সবাইকে দূরের পথে পাঠান যাতে তারা মারা পড়ে, কারণ আপনি পিঁপড়ার সংখ্যা কমাতে চান। তোমার তো ভালো বুদ্ধি পিপলি। আসলে আমি পিঁপড়ার সংখ্যা কমাতে চাই। আমরা সংখ্যায় কম থাকলে আমাদের খাদ্যের অভাব হবে না। রানীকে অনেক কিছু ভাবতে হয় পিপলি, অনেক কিছু। আপনি অনেক কিছু ভাবেন না, আপনি শুধু নিজের কথাই ভাবেন। তোমার কথা কি শেষ হয়েছে? হয়েছে। তুমি যখন নাচানাচি করছিলে তখন তোমার পা লাল দাগের ভেতরে পড়েছিল। লাল দাগে পড়া কি তা তুমি জানো পিপলি? জানো না? জানি। যদি জানো তাহলে বলো কি শাস্তি? নির্বাসন। নির্বাসন। নির্বাসনের শাস্তি আগে কি ছিল, এখন তা বদলেছি। এখন থেকে শাস্তি হচ্ছে মৃত্যু, আগুনে পুড়িয়ে মৃত্যু। রানীমা, আমার পা কিন্তু লাল দাগে পড়েনি, আমি খুব সাবধান ছিলাম। রানীর সঙ্গে তর্ক করার শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড, আগুনে পুড়িয়ে মৃত্যু। এই শাস্তি কবে থেকে চালু হলো রানীমা? এখন থেকে, আজ থেকে। তবে তোমার বয়স অল্প এবং আমি দয়া দেখাতে ভালোবাসি, তাই তোমাকে নির্বাসন দেব, আগুনে পুড়িয়ে মারব না। তোমার নির্বাসন হবে অন্ধকূপে, সেখানে আলো নেই, বাতাস নেই এবং খাদ্য নেই। তোমার মৃত্যু হবে, তবে কিছুদিন বেঁচে থাকবে। কিছুদিন বেঁচে থাকাও তো ভাগ্যের ব্যাপার, তাই না পিপলি বেগম? জি রানীমা, ভাগ্যের ব্যাপার, আপনার অসীম দয়া। রানীমার নির্দেশে মেয়ে সৈন্যরা এসে পিপলিকে ধরে নিয়ে গেল। পিপলি অবাক হয়ে দেখল মেয়ে সৈন্যরাও সবাই অন্ধ। তারা তাকে ধরে নিয়ে যাচ্ছে অন্ধকূপের দিকে। পিপলি বেগম বলল, অন্ধকূপে ফেলার আগে আমি কি আমার মা এবং দাদিমার সঙ্গে একটু কথা বলতে পারি? ওরা কর্কশ গলায় বলল, না। পিপলি বলল, আমি কোনো কথা বলবো না, শুধু একবার তাদের দেখব। না। অনেক দূর থেকে দেখব, শুধু একবার। না। তারা পিপলিকে অন্ধকূপে ফেলে দিল। গহীন সেই কূপ। পিপলি পড়ছে তো পড়ছেই, মনে হচ্ছে এই কূপ কখনো শেষ হবে না। ঘর ঘর শব্দে কূপের মুখ পাথর দিয়ে চাপা দেওয়া হলো। চারিদিক অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকার ভয়াবহ অন্ধকার। পিপলি ডাকল, মা, মা গো। কেউ তার ডাক শুনতে পেল না। সে চিৎকার করে কাঁদতে লাগলো। দেয়ালে ঘা খেয়ে তার কান্নার শব্দ তার কাছে ফিরে আসছে। মনে হচ্ছে
অসংখ্য পিপলি বেগম একসঙ্গে কাঁদছে। গল্প এ পর্যন্ত বলেই মতিন সাহেব হাই তুলে বললেন, এবার খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলে কেমন হয়? রাত কম হয়নি। 3 মেয়েই একসঙ্গে চেঁচিয়ে উঠল, না না না। নীলু বলল, পিপলি বেগমকে জেলখানায় রেখে গল্প শেষ করা যাবে না, কিছুতেই না, কিছুতেই না। আমাকে কি করতে হবে? তা আমি জানি না। বিলু বলল, বাবা, রানী মাকে আমার এত ভালো মনে হয়েছিল, সে এত খারাপ হলো কিভাবে? তা তো আমি বলতে পারি না মা। তিলু বলল, ওই দেশে রাজা নেই বাবা? না, পোকামাকড়দের দেশে রাজা নেই বললেই হয়। মৌমাছিদের বেলাতেই দেখো, ওদের আছে রানী মৌমাছি, রাজা মৌমাছি বলে কিছু নেই। মৌমাছিদের রানী মহাসুখে থাকে, অন্য মাছিদের কষ্ট করে নিয়ে আসা মধু চুক চুক করে খায়, অন্যরা খেটে মরে তার জন্যে। নীলু বলল, অন্যরা খাটাখাটনি না করলেই হয়, অন্যরা কেন বলে না তুমি পচা রানী, তোমার কাজ করব না, করব না, করব না। মতিন সাহেব বললেন, এরকম কিছু বললে তো ওদের হবে না। কীট পতঙ্গের জগতে এই ধরনের কথা বলা যায় না। ওদের জগতের আইন কানুন খুবই কড়া। ওদের জগতের রাজা রানীদের আইন বড়ই কঠিন আইন। নীলু কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের পিপলি বেগম যে অন্ধকূপে চলে গেল, এখন কি হবে বাবা? দেখা যাক কি হয়। ও কি ছাড়া পাবে? বুঝতে পারছি না, গল্প শেষ হোক, শেষ হলে বোঝা যাবে। মতিন সাহেব আবার বলতে শুরু করলেন, চরম বিপদে পিঁপড়াদের কি করতে হয় তা স্কুলে শেখানো হয়, যেমন পানিতে পড়ে গেলে কি করতে হবে, আগুনের কাছাকাছি চলে গেলে কি করতে হবে, এইসব। কিন্তু অন্ধকূপে কাউকে আটকে ফেললে কি করতে হবে তা স্কুলে শেখানো হয়নি। কোনো বইয়ে কিছু লেখা নেই। পিপলি বেগম অনেক উঁচু থেকে নিচে পড়ছে, কিন্তু ব্যথা পায়নি। তার কারণ সে স্কুলের বইয়ে পড়েছে উঁচু থেকে হঠাৎ নিচে পড়ে গেলে কি করতে হয়। মাটির দিকে পা এবং সুর বাড়িয়ে দিতে হয়। প্রচণ্ড চাপে পা এবং সুর ভেঙে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। সুর ও পা আবার গজাবে, নতুন পা এবং নতুন সুর হবে আগের চেয়ে অনেক মজবুত। পিপলি প্রচণ্ড ব্যথা পেয়েছে, তার সুর ভেঙেছে কিন্তু পা ভাঙেনি। সে তীব্র ব্যথা নিয়ে এখন এগোচ্ছে অন্ধের মতো। কেন এগোচ্ছে তাও জানে না। সে বুঝতে পারছে পুরো জায়গাটা পাথরের তৈরি। মাটির তৈরি হলে মাটি ফুটো করে বের হবার একটা চেষ্টা করা যেত। অবশ্যই সে চেষ্টা করে লাভ হতো না, কারণ মাটি ফুটো করার বিদ্যা সে জানে না। পিপলির ভয় ভয় করছে, একা থাকার ভয়, অন্ধকারের ভয়। ভয় কাটানোর জন্য সে বলল, কেউ কি আছে? তার নিজের কথাই দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। বারবার শব্দ হতে লাগলো, কেউ কি আছে, কেউ কি আছে, কেউ কি আছে। ভয় লাগছে, পিপলির প্রচণ্ড ভয় লাগছে। ভয় লাগলে কি করতে হয় স্কুলে পড়িয়েছে। ভয় পেলে নিজেকে প্রশ্ন করতে হয়। কি কি প্রশ্ন করতে হয় তাও বইয়ে লেখা। সেই প্রশ্নের জবাব নিজেকেই দিতে হয়। প্রশ্নগুলির জবাব দিলে ভয় কমে যাবার কথা। পিপলি নিজেকে প্রশ্ন করতে শুরু করলো, পিপলি, তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, খুব বেশি ভয়। হ্যাঁ। কেন ভয় পাচ্ছ পিপলি? কারণ জায়গাটা খুব অন্ধকার। তুমি যে ভয় পাচ্ছ তাতে কি কোনো লাভ হচ্ছে? অন্ধকার কমে যাচ্ছে না। তাহলে ভয় পাচ্ছ কেন? ভয়ে তোমার কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। কাজেই ভয় দূর করো। যা করছিলে তাই করো। তুমি এখন কি করছো? হাঁটছি। তাহলে হাঁটতে থাকো। তুমি কি গান জানো? জানি। গান গাইতে গাইতে হাঁটো। পিপলি গান ধরল, এসো ভাই গান গাই, গান গেয়ে মজা পাই। গান গাইতে গাইতে পিপলি এগোচ্ছে। হঠাৎ ধমকের শব্দে সে চমকে উঠল। কে গান গায়? পিপলি থমকে দাঁড়ালো, ভীত গলায় বলল, আমি। আমি কোনো পরিচয় নয়, আমার নাম পিপলি বেগম। তুমি কি মেয়ে পিঁপড়া? হ্যাঁ।
এসো পিপলি এসো, আজ আমাদের বড়ই আনন্দের দিন। আজ আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হলো। এতদিনের প্রতীক্ষার অবসান হলো। আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কে? আমার নাম অরং। আমি অতি বৃদ্ধ এক পিপীলিকা। রানীমা তোমাকে যেমন নির্বাসন দিয়েছেন, আমাকেও দিয়েছেন। আমার মতো হাজার হাজার পিঁপড়াকেও দিয়েছেন। দিনের পর দিন, মাসের পর মাস আমরা অপেক্ষা করছি একটি মেয়ে পিঁপড়ার জন্য। আজ তোমাকে পাওয়া গেল। কি আনন্দ, কি আনন্দ! পিঁপড়ে অন্ধকারে কিছুই বুঝতে পারছে না, কিন্তু টের পাচ্ছে এই বুড়ো পিঁপড়া, যার নাম অরং, সে আনন্দে লাফাচ্ছে, হাততালি দিচ্ছে। অরং কি পাগল? পাগল হবারই কথা। দীর্ঘদিন অন্ধকূপে থেকে মাথা খারাপ হয়েছে। পিপলি ক্ষীণ গলায় ডাকল, বৃদ্ধ অরং। কি গো মা, আপনি এমন লাফালাফি করছেন কেন? খুব আনন্দ হচ্ছে তো মা, তাই লাফালাফি করছি। আপনি পাগল হয়ে যাননি তো? হতেও পারি, হয়তো আনন্দে পাগল হয়ে গেছি। সত্যি তুমি পিপলি বেগম তো, নাকি আমি স্বপ্ন দেখছি? না, আপনি স্বপ্ন দেখছেন না। আপনি দয়া করে আমার হাত ধরুন, হাত ধরে চলুন। আমার ভীষণ ভয় লাগছে। অরং এসে হাত ধরল। তারা হাঁটতে শুরু করলো। মাঝে মাঝে বৃদ্ধ অরং পিপলির হাত ছেড়ে খানিকক্ষণ নাচানাচি করে নেয়, বিকট শব্দে চিৎকার করে, পাওয়া গেছে, পাওয়া গেছে, পিপলি বেগম চলে এসেছে। তারপরে আবার হাঁটা শুরু করে। তারা নানান সুড়ঙ্গ পার হলো। পথ যেন শেষ হতেই চায় না। হাঁটতে হাঁটতে তারা একসময় সুড়ঙ্গ ছেড়ে একটা খালি ময়দানে এসে পড়ল। সেখানে হাজার হাজার পিঁপড়া অপেক্ষা করছে। পিঁপড়াগুলিকে দেখা যাচ্ছে না, কিন্তু এদের নিঃশ্বাসের শব্দ পিপলি শুনতে পাচ্ছে। বৃদ্ধ অরং চেঁচিয়ে বলল, সুসংবাদ, সবার জন্য সুসংবাদ, বড়ই সুসংবাদ। আমরা পেয়ে গেছি পিপলি বেগমকে। এতদিন যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, তাকে আমরা পেয়ে গেছি। সবাই হাততালি দিন। তুমুল হাততালি হলো। শুধু হাততালি না, সবাই একসঙ্গে লাফাতে লাগলো। পিপলি কিছুই বুঝতে পারল না। সে অরংকে কানে কানে বলল, আমি কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে। বুঝবে, কিছুক্ষণের মধ্যেই বুঝবে। তোমাকে সব বুঝিয়ে দেওয়া হবে। আমরা এতদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। পেয়ে গেছি, পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। তাদের লাফালাফি আর হইচই থামতেই চায় না। একসময় বৃদ্ধ অরং এবং পিপলিকে কাঁধে তুলে নিয়ে নাচতে লাগলো সবাই, এবং বিকট স্বরে চেঁচাতে লাগলো, পাওয়া গেছে, পাওয়া গেছে। পিপলি আবারও ফিসফিস করে বৃদ্ধ অরংকে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধ অরং বলল, আমাদের পিপলি বেগম কিছুই বুঝতে পারছে না। এখন তাকে আমরা সব বুঝিয়ে দেব। আপনারা হইচই বন্ধ করুন। হইচই থেমে গেল। বৃদ্ধ অরং বলল, পিপলি বেগম, তুমি খুব মন দিয়ে আমার কথা শুনবে। শুধু শুনলে হবে না, কথা শুনবে এবং সেই সঙ্গে বুদ্ধি আর জ্ঞান দিয়ে বিচার করবে। পৃথিবীতে অসংখ্য পিপীলিকা গোত্র আছে। সব গোত্রেরই রানী আছে। আমাদের গোত্রেরও আছে। আমাদের রানীদের সঙ্গে অন্য রানীদের কিছু অমিল আছে। অমিলগুলো মন দিয়ে শোনো। এই রানীমা আমাদের কোনো খাবার খান না। যত ভালো খাবারই হোক, তিনি পুরোটা ফিরিয়ে দেন, ঠিক না? ঠিক, ঠিক। সব গোত্রের পিপীলিকার রানী থাকেন পিপীলিকাদের মাঝখানে। তিনি থাকেন মাঝখানে, তাকে ঘিরে থাকে অন্যরা। তিনি কখনোই আলাদা থাকেন না। আমাদের রানীমা থাকেন আলাদা, অনেক আলাদা। ঠিক কিনা বলো তো পিপলি? ঠিক, ঠিক। সব গোত্রের রানীমার কাছে যাওয়া যায়, কিন্তু আমাদের রানীমার কাছে যাওয়া যায় না। তিনি থাকেন লাল দাগের ভেতরে। সেই লাল দাগের ভেতরে কেউ গেলে সঙ্গে সঙ্গে নির্বাসন। কেন বলো তো পিপলি বেগম? আমি জানি না। চিন্তা করো, চিন্তা করে কিছু পাচ্ছি না। রানীমা লাল দাগ দিয়ে রেখেছেন যাতে কেউ তার কাছে যেতে না পারে। তিনি সাধারণত কাউকে দেখা দেন না। তবু যদি কেউ ভুলে দেখে ফেলে, সেই জন্য এই সতর্কতা। কারণ কেউ ভালো মতো দেখলেই বুঝে ফেলবে আমাদের রানীমা আসলে অন্ধ।
রানীমা অন্ধ? হ্যাঁ, অন্ধ। আমাদের রানীমা জন্ম অন্ধ। সে কি? শুধু রানীমাই না, রানীর প্রাসাদে যারা থাকে তারাও অন্ধ। যে মেয়ে সৈন্যরা রানীমাকে ঘিরে থাকে তারাও অন্ধ। হ্যাঁ, তাই তো। এখন বলো, এই পৃথিবীতে কোন প্রজাতি জন্মান্ধ? উইপোকা। এখন বলো পিপলি বেগম, রানীমা কি তোমাকে কোনো খাবার দিয়েছিলেন? নিশি ফুলের মধু। পিপিলিকার কি খাদ্য তাই স্কুলে পড়ানো হয়? হয় না? হয়। সেখানে নিশি ফুলের মধু নামের কোনো খাবারের নাম পড়েছ? না। এই খাবার কাদের জন্য জানো? জানি না। এটা হচ্ছে উইপোকাদের খাবার। উইপোকাদের খাবার? হ্যাঁ, ওরা এই খাবার সংগ্রহ করে, খায়, তারপরে নাচানাচি করে। এখন কি বুঝতে পারছো? আমাদের রানীমা আসলে একটি জন্মান্ধ উইপোকা। এই জন্য তিনি আমাদের খাবার খান না। বুঝতে পারছি। কি ভয়ঙ্কর ঘটনা, তাই না পিপলি? হ্যাঁ, তাই তো। এত বড় ঘটনা অথচ কেউ বুঝতে পারল না কেন? পারবে না কেন? পেরেছে। অনেকেই বুঝতে পেরেছে, অনেকেই অনুমান করেছে। তবে যারা অনুমান করেছে তাদের জায়গা হয়েছে এই অন্ধকূপে। পিপলি হতভম্ব হয়ে গিয়েছিল। তার হতভম্ব ভাব কাটাতে সময় লাগলো। সে বলল, একটা উইপোকা কি করে আমাদের রানী হয়ে বসল? অরং দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, মাঝে মাঝে পিপিলিকা গোটে এরকম হয়। উইপোকা এসে পিঁপড়ার রানীকে মেরে ফেলে তার জায়গা দখল করে নেয়। কাজটা তারা এমনভাবে করে যেন কেউ কিছু বুঝতে না পারে। জন্মান্ধ উইপোকা অসম্ভব ধূর্ত। তবে আমরা এখন তাকে উচিত শিক্ষা দেব। কিভাবে? সেটা তুমি ঠিক করো। তুমি যেভাবে শিক্ষা দিতে চাও সেইভাবে শিক্ষা দেওয়া হবে। হুকুম দিতে হবে তোমাকে। পিপলি অবাক হয়ে বলল, আমাকে কেন? তুমি একটা বড় ব্যাপার এখনো ধরতে পারছো না। পিপিলিকা গোত্রের একটা প্রধান নিয়ম হলো, রানীর হুকুম ছাড়া তারা কিছু করতে পারে না। তাদের কিছু করতে হলে রানীর হুকুম লাগে। আমরা এই অন্ধকূপে দীর্ঘদিন পড়ে আছি। এই জায়গাটা পাথরের তৈরি, কিন্তু আমরা খুঁজে খুঁজে এমন একটা জায়গা বের করেছি যা মাটির তৈরি। আমাদের কর্মী পিঁপড়ারা অল্প কিছুদিন পরিশ্রম করলেই এই মাটিতে সুড়ঙ্গ তৈরি করে ফেলতে পারবে। কিন্তু তারা তা করবে না যতদিন না পর্যন্ত রানী হুকুম দিচ্ছেন। এখন পিপলি বেগম, তুমি হবে আমাদের রানী। তুমি আমাদের হুকুম দেবে। আমি রানী? হ্যাঁ, তুমি। এখানে যারা আছি আমরা সবাই পুরুষ। পিপিলিকা গোত্র পুরুষের হুকুমে চলে না, তাদের রানীর হুকুম লাগে। এখন তুমি আমাদের রানী, তুমিই হুকুম দেবে। আমরা কাজ শুরু করব। আপনারা মুখে বললেই আমি রানী হয়ে যাব, এছাড়া আর কি উপায় আছে? বৃদ্ধ অরং একটু কিছুক্ষণ থেমে বলল, পিপলি বেগম এখন থেকে আমাদের রানীমা। রানীর কল্যাণ হোক, মঙ্গল হোক। সবাই একসঙ্গে চেঁচিয়ে বলল, রানীর কল্যাণ হোক, মঙ্গল হোক। পিপিলিকা গোত্রের মহান রানী, আমরা আপনার হুকুমের অপেক্ষা করছি। পিপলি বলল, হুকুম দেবার আগে আমি জানতে চাচ্ছি, এই যে দীর্ঘদিন আপনারা বেঁচে আছেন, কিভাবে বেঁচে আছেন? খাদ্য পেয়েছেন কোথায়? বৃদ্ধ অরং বলল, সেই দুঃখের কাহিনী আপনার না শোনাই ভালো রানীমা। আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করেছি। এছাড়া আর কোনো উপায় আমাদের ছিল না। আমরা জানি পিপিলিকা গোত্রের কাছে আমরা অপরাধ করেছি। অপরাধের যে শাস্তি আপনি দেবেন সেই শাস্তি আমরা মাথা পেতে নেব। পিপলি বলল, আপনারা অপরাধ করেছেন, বিশেষ ভয়ঙ্কর পরিস্থিতির কারণে অপরাধ করেছেন বলেই আমি তা ক্ষমা করলাম। এখন আপনাদের মধ্যে যারা কর্মী তারা সুড়ঙ্গ খোঁড়ার কাজে লেগে যান। যারা কর্মী নন তারাও সুড়ঙ্গ খোঁড়ার কাজে সাহায্য করবেন। সুড়ঙ্গ খোঁড়া শেষ হবার পর আমরা কি করব রানীমা? তা ঠিক করা হবে যখন আমরা অন্ধকূপ থেকে বের হব তখন। আপনারা কাজে লেগে পড়ুন। শুধু বৃদ্ধ অরং থাকবেন আমার পাশে, আর সবাই কাজে যাবেন। সব পিঁপড়া একসঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়ল। বৃদ্ধ অরং রইল পিপলি বেগমের কাছে।
পিপলি ফিসফিস করে বলল, সুড়ঙ্গ খোঁড়া শেষ হলে আমরা কি করব? অরং বলল, তা তো রানীমা আপনাকেই ঠিক করতে হবে। আপনি আমাকে বুদ্ধি দেবেন না। পিপিলিকা গোত্রের রানীকে বুদ্ধি দেবার নিয়ম নেই। শুনুন বৃদ্ধ অরং, আমি সব পুরনো নিয়ম কানুন ভাঙব। আমি করব নতুন নতুন নিয়ম। আমার নতুন নিয়মে আপনি বা আপনার মতো যারা জ্ঞানী আছেন তারা আমাকে বুদ্ধি দিতে পারবেন। এখন আমাকে বুদ্ধি দিন। বৃদ্ধ অরং বলল, উই পোকা রানীকে খুব সহজেই সরানো যাবে। জন্মান্ধ উই পোকা আলো সহ্য করতে পারে না। আমরা এমনভাবে মাটি ফুটো করব যেন আলো গিয়ে পড়ে উই পোকা রানীর প্রাসাদে। এতেই কাজ হবে। এছাড়া আর কোনো বুদ্ধি কি আপনার কাছে আছে? আমরা মাটি ফুটো করে সরাসরি উই পোকা রানীর প্রাসাদে চলে যেতে পারি। তখন আমাদের যুদ্ধ করতে হবে রানীর নারী সৈন্যদের সাথে। সেই সব সৈন্যদের সবাই অন্ধ, কাজেই আমাদের যুদ্ধে জেতার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া একবার সত্য প্রকাশ হয়ে পড়লে পিপিলিকা সৈন্যরা আমাদের পাশে এসে দাঁড়াবে। মাটি কেটে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয়েছে। বিপুল উৎসাহে সবাই মাটি কাটছে। নতুন রানী পিপলি বেগম এগিয়ে গেল, শান্ত গলায় বলল, আমিও মাটি কাটব। আমাকে দেখিয়ে দিন কিভাবে মাটি কাটতে হয়। অরং অবাক হয়ে বলল, আপনি হচ্ছেন সবার রানীমা, আপনি সুড়ঙ্গ কাটবেন, তা কি করে হয়? সবাই কাজ করবে, আমি বসে বসে দেখব তা হয় না। তাছাড়া আমি তো আপনাদের বলেছি আমার রাজত্বের নিয়ম কানুন আলাদা। আজ থেকে নতুন নিয়ম, কেউ বসে থাকতে পারবে না, সবাইকে কাজ করতে হবে। সুড়ঙ্গ কাটা হয়েছে, আলো এসে পড়েছে অন্ধকূপে। দলে দলে পিঁপড়া বের হয়ে আসছে। সবার সামনে আছে নতুন রানী পিপলি বেগম। নতুন রানীর মুখ হাসি হাসি হলেও চোখ দুটি বিষণ্ণ। তার সামনে অনেক সমস্যা, অনেক দায়িত্ব। সবাই তাকিয়ে আছে তার দিকে। সে এক বিশাল গোত্রের রানী, তার চোখ বিষণ্ণ তো হবেই। মতিন সাহেব হাই তুলে বললেন, গল্প শেষ, মায়েরা চলো ভাত খাই। খাবার পর সবাই ঘুমোতে যাও। তিলু বিলু খাবার টেবিলে চলে গেল। শুধু নীলু গম্ভীর মুখে বসে রইল। মতিন সাহেব বললেন, কি হলো মা, তুমি এমন কঠিন মুখ করে বসে আছো কেন? নীলু রাগী গলায় বলল, বাবা, গল্প মোটেও শেষ হয়নি। তুমি শেষটা এখনো বলনি। শেষটা না বললে আমি ঘুমোতে যাব না। মতিন সাহেব বললেন, শেষটা কি মা? শেষটাই নতুন রানী পিপলি বেগম ওই পোকা রানীকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আচ্ছা বেশ, তাড়িয়ে দিল, তারপর? তারপর পিপলি বেগম বলবে, এখন থেকে পিঁপড়াদের আর স্কুলে যেতে হবে না। সে কি? ওদের স্কুলের কোনো দরকার নেই বাবা, ওদের স্কুল ভালো লাগে না। তোমার স্কুল ভালো লাগে না বলে ওদেরও ভালো লাগবে না তা তো না। ওদের স্কুল তো খুবই ভালো লাগে। না বাবা, তুমি জানো না, ওদের স্কুল ভালো লাগে না। আচ্ছা বেশ, ওদের স্কুল ভালো লাগে না। পিপলি বেগম বলবে, আজ থেকে স্কুল নেই, পড়াশোনা নেই, সবাই শুধু আনন্দ করবে, হইচই করবে। ঠিক আছে, করবে। আর পিপলি বেগম বলবে, এখন থেকে দেশে কোনো সৈন্য থাকবে না। তা কি করে হয় মা, সৈন্য ছাড়া ওদের চলবে কি করে? ওদের সৈন্য ভালো লাগে না বাবা, ওরা সৈন্যকে ভয় করে। তুমি ভয় করো, কিন্তু তাই বলে ওরা কেন ভয় করবে? না, ওরাও করে। আচ্ছা বেশ, ওরাও করে। এখন খেতে চলো মা, যাও মা। রাতের খাবার শেষ করে নীলু বাবার গলা জড়িয়ে ঘুমোতে গেল। এক সময় ঘুম ঘুম গলায় বাবার কানে কানে বলল, বাবা, আমার খুব পিপলি বেগমকে দেখতে ইচ্ছে করছে।